হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে একটি এডিটোরিয়াল নেওয়া হয়েছে। তো এই এডিটোরিয়ালটি আমরা প্রথম থেকে শেষ অবধি পড়ব এবং এখানে যতগুলি ভোকাবুলারি ইউজ হয়েছে এবং গ্রামাটিক্যাল স্ট্রাকচার কীভাবে বাক্যগুলো গঠন হয়েছে সবগুলোই জানবো এবং যেগুলো ইডিএম ব্যবহার হয়েছে সেগুলোও জানবো এবং এইভাবে পড়ার মাধ্যমে আমাদের রিডিং স্কিলটা ইমপ্রুভ হবে। ঠিক আছে, তখন যে কোনো বই, যে কোনো নোবেল, যে কোনো কিছু তোমরা সহজেই পড়তে পারবে। তো চলো বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি একেবারে ভেঙে ভেঙে পড়া যাক। তো প্রথমে টাইটেলটা দেখো, ম্যাটার্স অফ হার্টল্যান্ড। অর্থ হলো বিষয়বস্তু বা কোনো কিছু সমস্যার ক্ষেত্রে আমরা ম্যাটার বলে থাকি। তো ম্যাটার্স অফ হার্টল্যান্ড, হার্টল্যান্ড মানে হচ্ছে মেন ল্যান্ড, হচ্ছে মূল ভূখণ্ড। কোনো জায়গার মূল ভূখণ্ডকে আমরা বলতে পারি মেনল্যান্ড। ঠিক আছে, তো মেনল্যান্ড বা মূল ভূখণ্ডের বিষয়বস্তু বা সমস্যা। ঠিক আছে, আজকের এই এডিটোরিয়ালটির টাইটেল। তো চলো এবারে মেন এডিটোরিয়ালে যাওয়ার আগে টাইটেল প্যারাগ্রাফটা আগে দেখে নাও। লাইভলিহুড ইস্যুস। তো লাইভলিহুড মানে হচ্ছে জীবিকা। তো জীবিকা সংক্রান্ত যেগুলো হচ্ছে তোমার সমস্যা, সেগুলো কি হচ্ছে কম্পিট উইথ, যেটা কম্পিট উইথ মানে কারোর সাথে প্রতিযোগিতা করা। তো কম্পিট উইথ প্রতিযোগিতা করে, কিসের সাথে প্রতিযোগিতা করে? কাস্ট অ্যান্ড রিলিজিয়াস আইডেন্টিটিস। মানে কাস্ট মানে হচ্ছে জাতি, তো জাতি এবং ধর্মীয়, কাস্ট রিলিজিয়াস মানে ধর্মীয়, আইডেন্টিটিস মানে পরিচয়। তো জাতি এবং ধর্মীয় পরিচয়ের সাথে, ঠিক আছে, জাতি এবং ধর্মীয় পরিচয়ের সাথে লাইভলিহুড ইস্যুস অর্থাৎ জীবিকা সংক্রান্ত যে সমস্যাগুলো সেগুলো কিন্তু কম্পিট করছে, প্রতিযোগিতা করছে ইন ক্যাম্পেনে। দ্য হিন্দি হার্টল্যান্ড। হিন্দি হার্টল্যান্ড বলতে বোঝা যাচ্ছে যে হিন্দি ভাষাভাষীর মানুষেরা যে হার্টল্যান্ডে বা মূল ভূখণ্ডে বসবাস করে, অর্থাৎ হিন্দি ভাষাভাষী যে মূল ভূখণ্ড, ঠিক আছে, সেটাই কথা বলা হয়েছে। মোর অফেন দ্যান নট। আচ্ছা, মোর অফেন দ্যান নট একটা ইডিএম, এর অর্থ হলো মোস্ট অফ দ্য টাইম। ঠিক আছে, মেজরিটি অফ দ্য ওকেশন মানে যে কোনো একটা বেশিরভাগ বলতে পারি, বেশিরভাগ সময় বলো। ঠিক আছে, বেশিরভাগ সময় হিন্দি ভাষাভাষীর যে মূল ভূখণ্ড ডিসাইড, এটা কিন্তু ডিসাইড করে, সিদ্ধান্ত গ্রহণ করে হু ফর্মস, কে ফর্ম করবে দ্য গভর্নমেন্ট ইন দিল্লি। বলছে দিল্লিতে কে গভর্নমেন্ট গঠন করবে, কে সরকার গঠন করবে। ঠিক আছে, এটা কে মানে ডিসাইড করে? এটা করে হিন্দি হার্টল্যান্ড, অর্থাৎ হিন্দি ভাষাভাষীর যে মূল ভূখণ্ড তারাই কিন্তু ডিসাইড করে। অফ দ্য 189 লোকসভা সিট, ঠিক আছে, ইন দ্য 6 স্টেটস। অফ মানে এখানে মধ্যে অর্থে ব্যবহার হয়েছে। তো অফ দ্য 189 লোকসভা সিট, তো লোকসভা সিটের কটা রয়েছে? 189টি লোকসভা সিটের মধ্যে কোন কোন রাজ্যে? ইন দ্য 6 স্টেট, 6টা রাজ্যে, সেই রাজ্যগুলো আবার নাম বলছে, অফ বিহার, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ঠিক আছে, তারপর রাজস্থান, ইউপি, উত্তরাখণ্ড। এই যে 6টা রাজ্যের নাম বললো, এই রাজ্যগুলোর, এই 6টা রাজ্যের 189টি সিটের মধ্যে, লোকসভা সিটের মধ্যে, ঠিক আছে, এই সিটগুলো কী করে? ড্যাট মেক আপ ভেরি কোর অফ দিস টেরিটরি। এটা মানে মেন ভূখণ্ড তৈরি করে, এই টেরিটরিটার মেন ভূখণ্ড কিন্তু এরাই তৈরি করছে। ঠিক আছে, ভেরি কোর মানে মেন সেন্ট্রাল পয়েন্ট, ঠিক আছে, সেন্ট্রাল এরিয়া। তো সেন্ট্রাল এরিয়াটা তৈরি করছে এই এরিয়া মানে এই টেরিটরিটারকে, এই 6টা রাজ্য। ঠিক আছে, মেকআপ মানে কোনো কিছু তৈরি করা, নির্মাণ করা। তো এখানে কিন্তু এখনও সাবজেক্ট আমরা পাইনি বন্ধুরা, তো এগুলো সব এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে। এইবারে দেখো এখানে সাবজেক্ট আছে, এই সেন্টেন্সটা সাবজেক্ট এখানে ভোটস। তো ভোট হ্যাভ বিন কাস্ট। তো এই সমস্ত রাজ্যের মধ্যে তাহলে কটা রাজ্য ভোটস হ্যাভ বিন কাস্ট হয়েছে? ফর 71 সিটস, 71টি সিটে কিন্তু ভোট দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, হ্যাভ বিন কাস্ট, যে ভোট কাস্টিং করা মানে ভোট দেওয়া। ঠিক আছে, তো ভোট হ্যাভ বিন কাস্ট, ভোট দেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু কাস্টটা ভিতরি হিসেবে ইউজ হয়েছে। এর 3টে ফর্মই সেম, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড ফর্ম সেম হয় ভার্বের, কাস্ট। এখানে থার্ড ফর্ম ইউজ হয়েছে। তো ভোটস হ্যাভ বিন কাস্ট, ভোট দেওয়া হয়ে গেছে কটায়? 71টি সিটে। ইন দ্য ফার্স্ট 2 ফেজ, প্রথম দুটো ফেজে, অর্থাৎ প্রথম দুটো পর্যায়ে বা দফায় 71টি সিটে কিন্তু ভোট দেওয়া হয়ে গেছে। কটা সিটের মধ্যে? 189টি সিটের মধ্যেই 6টা রাজ্যে, যেগুলোর নামগুলো এখানে বললো। ঠিক আছে, এটা হচ্ছে মেন কোর বলা হচ্ছে, মেন হার্টল্যান্ড। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। ইন ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, এই 3টে রাজ্যের নাম বললো।
হোয়ার যেখানে দ্য বিজেপি ওন দ্য অ্যাসেম্বলি পোলস লাস্ট ইয়ার। তো বিজেপি জিতে গিয়েছিল অ্যাসেম্বলি পোলস অর্থাৎ বিধানসভার ভোট লাস্ট ইয়ার মানে হচ্ছে গত বছরে, ঠিক আছে, যত বছরে এখানে এই 3টে রাজ্যে জিতে গিয়েছিল। দ্য টু প্রিন্সিপাল ন্যাশনাল পার্টিস, এবার এটা কিন্তু সাবজেক্ট, এগুলো অ্যাডিশনাল ইনফরমেশন। এবার বলছে যে দুটো প্রিন্সিপাল ন্যাশনাল পার্টিস অর্থাৎ জাতীয় পার্টি, ঠিক আছে, জাতীয় লেভেলের যে পার্টি, আর এখানে দুটো বলতে এখানে কংগ্রেস আর বিজেপি বোঝানো হচ্ছে, দুটো জাতীয় স্তরের পার্টি। তো আর ইন আ ডাইরেক্ট কন্টেস্ট, এরা কিন্তু প্রত্যক্ষভাবে প্রতিযোগিতায় রয়েছে, ঠিক আছে। হুইচ কুড ডিটারমাইন, যেটা ডিটারমাইন করতে পারবে, হু গেটস টু লিড, কে লিড দেবে, নেতৃত্ব পাবে, ঠিক আছে, দ্য নেক্সট গভর্নমেন্ট। তো পরের যে সরকার আসছে সেই সরকারটা কে নেতৃত্ব দেবে এটা ডিসাইড করবে, ঠিক আছে, এই মানে টু প্রিন্সিপাল ন্যাশনাল পার্টিস যে কন্টেস্ট রয়েছে উভয়ের মধ্যে, সেই কন্টেস্টটাই কিন্তু ডিটারমাইন করবে কে নেক্সট গভর্নমেন্টের লিড দেবে। ফর দ্য বিজেপির ব্যাপারে যদি বলি, দ্য জেনারেল ইলেকশন, তো জেনারেল ইলেকশন হ্যাড বিগান, শুরু হয়েছিল, অন আ হাই নোট। আচ্ছা, অন আ হাই নোট মানে একটা ইডিএম, এটার অর্থ হলো সফলতার সাথে বা আনন্দের সাথে, ঠিক আছে, সফলতা এবং আনন্দের সাথে কোনো কিছু শুরু হওয়া বা শেষ হওয়া, সেটাকে বলা হয় অন আ হাই নোট। তো হাই নোটে বা সফলতার সাথেই কিন্তু আনন্দের সাথেই শুরু হয়েছিল, উইথ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি সেটিং দ্য টার্গেট অফ 400 সিটস। তো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি এটা সেটিং আ টার্গেট মানে একটা টার্গেট সেট করেছিল, কটা, 400 সিটের, ফর দ্য পার্টি, সে পার্টির জন্য অর্থাৎ বিজেপির পার্টির জন্য, অ্যান্ড ইটস অ্যালাইজ টু উইন, এবং তার যে অ্যালাইজ বন্ধু রয়েছে অর্থাৎ জোট বন্ধু, ঠিক আছে, যাদের সাথে মিলে আর কি ভোট কন্টেস্ট করে, ঠিক আছে, তো সেই তার বন্ধু এবং পার্টির মধ্যে 400 সিটের টার্গেট নিয়েই কিন্তু, টার্গেট নেওয়ার সাথে সাথেই কিন্তু এটা শুরু হয়েছিল, ঠিক আছে, এখানে উইথ মানে সাথে। তো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদির 400 টার্গেট এবং তার বন্ধু যে সমস্ত জোট রয়েছে তাদের জেতার ব্যাপারে 400 সিটের উপরে সিটের টার্গেট করে একটা হাই নোটে অর্থাৎ একটা সফলতার সাথে কিন্তু জেনারেল ইলেকশন শুরু হয়েছিল, ঠিক আছে, ইভেন বিফোর দ্য পোল নোটিফিকেশন অন মার্চ 26। এই টার্গেটটা করেছিল, এই টার্গেট মোদি এটা বলেছিল নরেন্দ্র মোদি, ইভেন বিফোর দ্য পোল নোটিফিকেশান, পোল অর্থাৎ ভোটের যে নোটিফিকেশান সেটা আসার পূর্বেই কিন্তু বলেছিল। সেই নোটিফিকেশানটা এসেছিল অন মার্চ 16 অর্থাৎ মার্চ মাসে 16 তারিখে। দ্য ভেরি নেক্সট ডে, দ্য নেক্সট ডে বললেই হয়ে যেত, কেন ভেরি নেক্সট ডে বলা হচ্ছে, ভেরি বলতে এখানে জাস্ট পরের দিন এরকম বোঝাতে, ঠিক আছে, দ্য ভেরি নেক্সট ডে জাস্ট পরের দিন, একদম পরের দিনে। হি ইভেন আক্সড, তিনি এমনকি জিজ্ঞাসা, এখানে আক্স মানে জিজ্ঞাসা করা না, এটা এখানে বলা অর্থে ব্যবহার হয়েছে, তিনি এমনকি বলেও ছিলেন, দ্য ক্যাবিনেট বা মন্ত্রিমণ্ডলকে বলেছিলেন টু ড্রাফট মানে একটা খসড়া নির্মাণ করতে, খসড়া তৈরি করতে, কিসের, দ্য প্ল্যান ফর দ্য ফার্স্ট 100 ডেজ অফ দ্য নেক্সট গভর্নমেন্ট, অর্থাৎ পরের যে সরকার গঠন হচ্ছে সেই সরকারের 100 দিনের, প্রথম 100 দিনের প্ল্যানের ব্যাপারে একটা ড্রাফট করতে বলেছিলেন, আগেই বলেছিলেন, হুইচ হি ইজ কনফিডেন্ট অফ ফর্মিং, হুইচ মানে যেটার ব্যাপারে অর্থাৎ নেক্সট গভর্নমেন্ট যে সেটার ব্যাপারে হি ইজ কনফিডেন্ট, একেবারে সে কনফিডেন্ট মানে কি আত্মবিশ্বাসী, অফ ফর্মিং অর্থাৎ গঠন করার ব্যাপারে, সেইটা গঠন করার ব্যাপারে কিন্তু পুরোপুরি কিন্তু কনফিডেন্ট, মানে হি ইজ কনফিডেন্ট অফ ফর্মিং মানে গঠন করার ব্যাপারে আত্মবিশ্বাসী। দ্য অপোজিশন অন দ্য আদার হ্যান্ড মানে অন্যদিকে, ঠিক আছে, অন্যদিকে যদি আমরা দেখি বিজেপি, এই মানে অপোজিশন মানে হচ্ছে বিপরীত পক্ষ, যারা বলতে পারি বিরোধী পক্ষ, বিগান শুরু করেছিল ইটস ক্যাম্পেন, এর ক্যাম্পেন বা প্রচার অভিযান শুরু করেছিল ফ্রম আ পজিশন অফ রিলেটিভ উইকনেস, বলছে পজিশন মানে একটা পজিশন থেকে, কী পজিশন থেকে, রিলেটিভ মানে তুলনামূলকভাবে একটা দুর্বল পজিশন থেকে শুরু করেছিল ক্যাম্পেনটা, মানে ততটা এনার্জাইজ ছিল না, ঠিক আছে, অ্যান্ড ফার লেস অ্যানথুজিয়াজম, এবং খুবই কম উৎসাহ ছিল, অ্যানথুজিয়াজম তেমনটা ছিল না, সেই ক্যাম্পেইন শুরু করেছিল সেমন একটা লেভেলে, ঠিক আছে, লো লেভেলে শুরু করেছিল। দ্য কনস্টিটিউয়েন্ট অফ দ্য ইন্ডিয়া ব্লক, আচ্ছা ইন্ডিয়া ব্লক এখানে সেই মানে ভোটের জোটের কথা বলা হয়েছে, ঠিক আছে, তো কংগ্রেস আর অন্যান্য বিভিন্ন পার্টি মিলে যে একটা জোট গঠন করেছিল, সেই জোটটা হচ্ছে ইন্ডিয়া ব্লক। শুধু যে ইন্ডিয়া ব্লকের যারা কনস্টিটিউয়েন্ট মানে যারা সংগঠক, যারা নির্মাণ করেছিল, ওয়ার স্টিল ফাইটিং, তারা
এখনও কী করছে, ফাইট করছে, ঠিক আছে, আর স্টিল ফাইট করছে এখনও, স্টিল মানে এখনও পর্যন্ত, টিল নাও এরকম বোঝাতে স্টিল ব্যবহার করে। তো ইউ আর স্টিল ফাইটিং, এখনও পর্যন্ত ফাইটিং করছে অ্যামং দেমসেলফ, নিজেদের মধ্যে, অন দ্য সিট শেয়ারিং ফর্মুলা, অর্থাৎ সিট শেয়ারিং ফর্মুলার ব্যাপারে, অর্থাৎ কে কটা সিট পাবে, কোথায় পাবে, এ ব্যাপারে। ডেভেলপমেন্ট সিন্স দেশ, ডেভেলপমেন্ট মানে ক্রম বিকাশ, ঘটনার যে এই ক্রম বিকাশ ঘটেছিল সিন্স দেশ তখন থেকে, হ্যাভ লেড টু ফ্রেশ কোশ্চেন, এগুলো কিন্তু লেড টু মানে কোনো জায়গা থেকে কোনো জায়গায় নিয়ে যাওয়া বা কোনো কিছু কারণ তৈরি হওয়া, ঠিক আছে। তো এই যে ডেভেলপমেন্ট তারপর থেকে ঘটেছিল, এটা কিন্তু কারণ তৈরি হয়েছিল কিসের, ফ্রেশ কোশ্চেনের, নতুন নতুন প্রশ্নের সম্মুখীন আর কি হতে হয়েছিল তাদের, ঠিক আছে। হ্যাভ লেড টু ফ্রেশ কোশ্চেন, তাহলে নতুন নতুন প্রশ্ন কারণ তৈরি হয়েছিল বা নতুন নতুন প্রশ্নের জন্ম দিয়েছিল বলতে পারি। দ্য সুপ্রিম কোর্ট ডিকটেটেড ক্লোজার, আচ্ছা এখানে ডিকটেটেড কিন্তু ভার্ব নয়, এটা কিন্তু পাস্ট পার্টিসিপেল হিসেবে ইউজ করা হয়েছে, অ্যাডজেক্টিভ। এই সুপ্রিম কোর্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন যে মানে ডিসক্লোজার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া যাচ্ছে। কিসের ডিসক্লোজার, অফ ইলেকট্রাল বন্ড ডেটা, অর্থাৎ ইলেকট্রাল বন্ডের ব্যাপারে তোমরা জানো, ইলেকট্রাল বন্ড কি, মানে কোনো কোম্পানির তরফ থেকে পলিটিক্যাল পার্টিকে ফান্ডিং দেওয়া হয়, সেটা হচ্ছে ইলেকট্রাল বন্ড, ঠিক আছে। তো ইলেকট্রাল বন্ডের যে ডেটা, সেই ডেটা তথ্য ডিসক্লোজার যেটা হয়েছিল সুপ্রিম কোর্ট ডিকটেটেড, অর্থাৎ সুপ্রিম কোর্ট নির্দেশিত ইলেকট্রাল বন্ডের যে প্রকাশ, ঠিক আছে। তো এটা একটা সাবজেক্ট, এখানে দুটো সাবজেক্ট ইউজ করা হয়েছে, এটা কিন্তু একটা সাবজেক্ট, এখানে কোনো ভার্ব নেই, কিন্তু যেটা ভার্ব হিসেবে দেখতে পাচ্ছ ভার্ব বলে মনে হচ্ছে, এটা ভার্ব নয়, এটা ডিকটেটেড হচ্ছে নির্দেশিত, এরকম মানে হচ্ছে যে মানে হবে যে সুপ্রিম কোর্ট নির্দেশিত, ডিকটেটেড মানে নির্দেশিত প্রকাশ, কিসের প্রকাশ, অফ ইলেকট্রাল বন্ড ডেটা, ইলেকট্রাল বন্ডের যে তথ্য সেটার প্রকাশ, অ্যান্ড একটা সাবজেক্ট হয়ে গেল, অ্যান্ড এবং দ্য অ্যারেস্ট অফ দিল্লি চিফ মিনিস্টার অরবিন্দ কেজরিওয়াল, এবং দিল্লি চিফ মিনিস্টার যিনি ছিলেন অরবিন্দ কেজরিওয়ালের অ্যারেস্ট কার দ্বারা হয়েছিল, সেটা বাই দ্য ইডির দ্বারা, অর্থাৎ মানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ঠিক আছে। আমরা জানি সরকারি কোনো সংস্থার পূর্বে দা প্রিপোজিশন ইউজ হয়, ওই জন্য দা বাই দ্য ইডি এসছে, শুধু ইডি দেয়, বাই ইডি দেয়নি, বা দা ইডি, ঠিক আছে। তো দুটো সাবজেক্ট তাহলে বুঝতে পারলে যে একটা সাবজেক্ট হলো সুপ্রিম কোর্ট নির্দেশিত ইলেকট্রাল বন্ড ডেটার প্রকাশ, এবং ইডির দ্বারা অরবিন্দ কেজরিওয়ালের অ্যারেস্ট ওয়ার টু ইভেন্টস, ওটা ছিল দুটো ঘটনা, দ্যাট এনার্জাইজ, যেটা এনার্জি দিয়েছিল, আরও শক্তি জুগিয়েছিল, দ্য অপোজিশনস লো কি ক্যাম্পেন, অর্থাৎ অপোজিশন যে বিরোধী পক্ষ, লো কি ক্যাম্পেন মানে যার মধ্যে কোনো রসকস ছিল না, যে ক্যাম্পেনের মধ্যে একেবারে ধীর গতি সম্পন্ন বলতে পারি, যেটা মানে যার মধ্যে কোনো শক্তি ছিল না, এরকম একটা ক্যাম্পেন বলতে পারি, ঠিক আছে। সেই লো কি ক্যাম্পেনের যেটা এনার্জি মানে দিয়েছিল, মানে শক্তিশালী বা শক্তি জুগিয়েছিল এই দুটো ঘটনা। কোন ঘটনা, প্রথম বললাম যেটা ডিসক্লোজার অফ ইলেকট্রাল বন্ড এবং অ্যারেস্ট অফ দিল্লি চিফ মিনিস্টার, ঠিক আছে। এই দুটো ঘটনাই কিন্তু এনার্জি দিয়েছিল এই অপোজিশনের লো কি ক্যাম্পেনটাকে, ঠিক আছে। এবং এই ইভেন্ট সম্পর্কে আরও বলা হচ্ছে যে ইভেন্টসটা হাইলাইট করে, ফার্স্ট ভার্ব হচ্ছে এনার্জি আর সেকেন্ড ভার্ব হচ্ছে হাইলাইট। তো এই যে ইভেন্টগুলো দুটো ইভেন্ট সেটা হাইলাইট করেছিল দ্য ইস্যুস অফ ইকোনমিক ডাউনস্লাইড, আর যে ইস্যুগুলো, যে সমস্যা, ইকোনমিক ডাউনস্লাইড, অর্থনীতির যে পতন, নিচের দিকে নিয়ে যাওয়া অর্থনীতির, সেটার সমস্যা কিন্তু হাইলাইট করেছিল। ইনফ্লেশনের ব্যাপারেও বলেছিল, ইনফ্লেশন মানে হচ্ছে মুদ্রাস্ফীতি, ঠিক আছে। অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, এবং কাজ না থাকা, জবলেস, ঠিক আছে। এই আনএমপ্লয়মেন্ট বা জবলেসের ব্যাপারটাও কিন্তু এখানে হাইলাইট করা হয়েছিল, এই দুটো ঘটনা, ঠিক আছে। বিজেপি ইজ ট্রাইং, তো বিজেপি চেষ্টা করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লেখা হয়েছে, যে বিজেপি চেষ্টা করছে কি করার জন্য, টু কাউন্টার দিস, এটাকে কাউন্টার করার জন্য, মানে উপরে যে গণনা করা হলো বিভিন্ন আনএমপ্লয়মেন্ট, ইনফ্লেশন, ঠিক আছে, তারপরে ইডির দ্বারা অ্যারেস্ট, তারপরে ইলেকট্রাল বন্ড, এগুলোকে কি করছে ইডি কাউন্টার, মানে বিজেপি কাউন্টার করছে বা বিরোধিতা করছে উইথ কিসের মাধ্যমে, ফার শার্পার ক্রাই অন ন্যাশনালিজম, এই ন্যাশনালিজমের উপরে বাড়িয়ে চাড়িয়ে বলছে, ঠিক আছে। ক্রাই অন মানে কারোর উপর জোর দিয়ে বলা বা এমফেসাইজ করা, ঠিক আছে। তো শার্পার আরও তীব্রভাবে ক্রাই অন করছে, এমফেসাইজ করছে কিসের উপরে, জোর দিয়ে বলছে ন্যাশনালিজমের উপরে, ঠিক আছে, মানে জাতীয়তাবাদ অ্যান্ড হিন্দু কনসলিডেশন। আচ্ছা, হিন্দু কনসলিডেশন মানে হচ্ছে যে হিন্দু একত্রীকরণ বলতে পারি, ঠিক আছে, যে হিন্দুদের একজোট করে, যে হিন্দু
ওই যে বলে না হিন্দু খাতরে মেহে, তো এরকম টাইপের আর কি বলে ওদেরকে একজোট করার চেষ্টা করা হচ্ছে হিন্দু সম্প্রদায়কে। এটা হচ্ছে বিজেপি ট্রাই করছে কিসের, মানে কাউন্টার করার জন্য। এটা ওই আগের ব্যাপারটাকে ইলেকট্রন বন্ড বা যেগুলো আলোচনা করা হলো পূর্বে, এটাকে মানে কাউন্টার করার জন্য এই সমস্ত কিন্তু উপায়গুলোকে সে কাজে লাগাচ্ছে, ন্যাশনালিজম আর হিন্দু কনসলিডেশন। এই টার্মস, ইট বলতে বিজেপির কথা বলা হচ্ছে, যে বিজেপির টার্মস মানে কোনো কিছুর নাম দেওয়া। বিজেপির নাম দিয়েছে দ্য অপোজিশনকে বা বিপরীত পক্ষকে বা বিরোধী পক্ষকে কী নাম দিয়েছে, অ্যাজ বিং অ্যান্টি সনাতনা ধর্মা। বলছে যে এরা তো অ্যান্টি সনাতনা হয়ে গেছে, অর্থাৎ সনাতন বিরোধী ধর্ম হয়ে গেছে হিসাবে কিন্তু নাম দিয়েছে, ঠিক আছে। অ্যান্ড ইজ টার্গেটিং, এবং টার্গেট করছে, ইট হচ্ছে এর সাবজেক্ট আর ইজ টার্গেট, ঠিক আছে। দ্বিতীয়বার ইট আর লেখা হয়নি, অ্যান্ড যেহেতু এসছে তাই দ্বিতীয়বার লেখা হয়নি, তো ইট ইজ টার্গেটিং, এটা টার্গেট করছে দ্য কংগ্রেসকে টার্গেট করছে। অ্যান্ড লেবেলিং, এবং তাকে লেবেল দিচ্ছে। লেবেলিং মানে কারোর নামে কোনো কিছু বলা, ঠিক আছে, আখ্যা দেওয়া বলতে পারি। তো লেবেলিং আখ্যা দিচ্ছে কী হিসাবে, ইটস ম্যানিফেস্টো, এর যে ইস্তাহার রয়েছে, ম্যানিফেস্টো বা ঘোষণাপত্র, এটাকে কী হিসেবে লেবেল করছে, অ্যাজ হ্যাভিং অ্যান ইমপ্রিন্ট অফ দ্য মুসলিম লীগ। বলছে এটা তো মুসলিম লীগের ইমপ্রিন্ট, মানে ছাপ, এখানে তো মুসলিম লীগের ছাপ রয়েছে বলে কিন্তু সে ম্যানিফেস্টোতে এটাকে লেবেল করছে, যে মুসলিম মানে কংগ্রেস যে ঘোষণাপত্র বা ম্যানিফেস্টো রিলিজ করেছে, সেই রিলিজটাকে দেখে বলছে এ তো মুসলিম লীগের ম্যানিফেস্টো, মানে ইমপ্রিন্ট, একটা মুসলিম লীগের তো ছাপ রয়েছে এখানে, ঠিক আছে। অ্যান অ্যাপারেন্ট ফিয়ার, একটা স্পষ্ট বা ক্লিয়ার একটা ভয়, ঠিক আছে, অ্যামং হিন্দু সাবাল্টান সেগমেন্ট। আচ্ছা, হিন্দু সাবাল্টান সেগমেন্ট মানে কি, হিন্দুদের মধ্যে যারা নিম্নবর্গ, ঠিক আছে, ডিসঅ্যাবেল বা বলতে পারি মার্জিনালাইজড যে সমস্ত গ্রুপ রয়েছে হিন্দুদের মধ্যে নিচু বর্গের, সেই সমস্ত সাবাল্টান সেগমেন্টস উইথ, তাদের মধ্যে ভয়, বুঝলে, তাদের মধ্যে ভয় উইথ রিগার্ড টু দ্য 400+, তো 400 অর্থাৎ 400+ সম্পর্কে, অর্থাৎ মোদি যে একটা স্লোগান ছিল 400+ স্লোগান, ঠিক আছে, 400-র উপরে সিট পাবে এরকম একটা স্লোগান, সেই স্লোগানের ব্যাপারে হিন্দুদের মধ্যে, হিন্দু মানে নিম্নবর্গীদের মধ্যে যে ভয়, একটা ক্লিয়ার ভয়, হ্যাজ নাও পুট দ্য বিজেপি অন দ্য ডিফেন্সিভ। আচ্ছা, পুট বা ফোর্স সামওয়ান অন দ্য ডিফেন্সিভ মানে কাউকে আত্মরক্ষা নিতে বাধ্য করা, ঠিক আছে। তো এই যে অ্যাপারেন্ট একটা ফিয়ার, এই সাবজেক্ট, এটা হ্যাজ নাও, এই যে ভয়, তাদের মধ্যে যে একটা ভয়, হ্যাজ নাও পুট, এখন সেটা বিজেপিকে কী করেছে, অন দ্য ডিফেন্সিভ, অর্থাৎ আত্মরক্ষা নিতে বাধ্য করেছে, ঠিক আছে। মানে ওটাকে চাপা দেওয়ার জন্য যে কোনো একটা কথা বা যে কোনো একটা স্টেটমেন্ট তাদের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে, ঠিক আছে, মানে বিজেপির পক্ষ থেকে, এটা হচ্ছে ডিফেন্সিভ এখানে, ঠিক আছে। তো স্টেটমেন্ট কাদের দ্বারা স্টেটমেন্ট, বাই দ্য বিজেপি লিডার, অর্থাৎ বিজেপি লিডারগুলোর দ্বারা যে স্টেটমেন্টগুলো দেওয়া হয়েছিল, দ্যাট আ ম্যাসিভ মেজরিটি, সেই স্টেটমেন্টটা কী ছিল, আ ম্যাসিভ মেজরিটি উইল এনেবল, বলছে যদি বড় ধরনের একটা মেজরিটি আসে তাহলে কী হবে, তার মানে ইট উইল এনেবল টু রিরাইট দ্য কনস্টিটিউশন, বলছে এটা কিন্তু কী করবে, কনস্টিটিউশন বা সংবিধানকে পুনরায় লেখা, রিরাইট মানে পুনরায় লেখার ব্যাপারে সক্ষম করবে, ঠিক আছে, যদি ম্যাসিভ মেজরিটি পায়। তো এই যে মানে হচ্ছে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা সাবজেক্ট, এটা এখান থেকে বলা হচ্ছে যে স্টেটমেন্ট হ্যাভ বিন রেড, বলছে এই স্টেটমেন্টটাকে দেখা গেছে, এখানে সিন অর্থে ব্যবহার করতে পারি, যে এটাকে দেখা যায় কী হিসাবে বা বোঝা যায় কী হিসাবে, অ্যাজ আ থ্রেট, একটা থ্রেট হিসাবে বা শাসানি হিসাবে। কাদের পক্ষ থেকে, মানে কাদের জন্য থ্রেট, এটা দেখা গেছে থ্রেট কাদের দ্বারা, মানে ওবিসিস, দলিত, ট্রাইবাল কমিউনিটিস, এই ওবিসি, দলিত আর ট্রাইবাল যে সমস্ত কমিউনিটি রয়েছে, ঠিক আছে, সেগুলো দ্বারা এটা দেখা গেছে একটা থ্রেট হিসাবে। মানে কি, যদি কনস্টিটিউশনটা পুনরায় লেখা হয় তাহলে নিশ্চয়ই এই সমস্ত দলিত, ট্রাইবাল, ওবিসিস এরা বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হয়ে যাবে। সেই জন্য বলা হচ্ছে যে এটাকে দেখা গেছে, হ্যাভ বিন রেড মানে পঠিত হয়েছে, মানে এখানে বলতে পারি যে এটা দেখা গেছে, মানে কী হিসাবে উপস্থাপিত হচ্ছে বলতে পারি, প্রেজেন্ট, হ্যাভ বিন প্রেজেন্ট বলতে পারি, প্রেজেন্টেড, এটাকে উপস্থাপিত হচ্ছে একটা থ্রেট হিসাবে ওবিসি, দলিত আর ট্রাইবাল কমিউনিটিসদের দ্বারা, মানে তারা এটাকে ওই হিসেবেই দেখছে, থ্রেট হিসেবেই দেখছে। দ্য বিজেপি উইথ ইটস এয়ার টু দ্য গ্রাউন্ড। আচ্ছা, বিজেপি তার সম্পর্কে একটু এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে, যে তার কান মাটিতে রয়েছে, তার মানে কি, তার মানে হচ্ছে সে সমস্ত কিছু সম্পর্কে অবগত থাকে, ওয়েল ইনফর্মড অফ সামথিং, কোনো কিছু সম্পর্কে ভালোভাবে ইনফর্ম থাকার, সেটা হচ্ছে
এয়ার্স টু দ্য গ্রাউন্ড, ঠিক আছে। তো এই সব কিছু কিন্তু ভালোভাবেই জানে বিজেপি। হার্ড দ্য ফিয়ার, সে কিন্তু এই ফিয়ারটা শুনতে পায়, ভয়টা শুনতে পেল। সেই মানে ফিয়ার সম্পর্কে এবার এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে যে ফিয়ারগুলো রিফ্লেক্টেড, যেটা প্রতিফলিত হয়েছিল, কোথায় প্রতিফলিত হয়েছিল? ইন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিস স্পিচেস। তো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদির বক্তব্যগুলোতে কিন্তু আমরা এই ভয়টা দেখতে পাই, রিফ্লেক্টেড হয়েছিল, ঠিক আছে। অ্যাহেড অফ পোলিং ফর দ্য ফার্স্ট ফেজ। তো পোলিংয়ের পূর্বে, ভোটের পূর্বে, প্রথম ফেজের জন্য যে ভোট হয়েছিল সেই ভোটের পূর্বে, ঠিক আছে, এটা কিন্তু আমরা পিএম মোদির স্পিচগুলোর মধ্যে এই ফিয়ারটা আমরা দেখতে পাই, ঠিক আছে, সেটা রিফ্লেক্টেড হয়। হোয়ার, যেখানে হি অ্যাসিওর্ড, যেখানে তিনি কি করে, অ্যাসিওর করা মানে হচ্ছে আশ্বাসন দেওয়া, তিনি আশ্বাসন দিয়েছিলেন ভোটারদের দ্যাট যে দ্য কনস্টিটিউশন উড নট বি ট্যাম্পার্ড উইথ, যে কনস্টিটিউশন, সংবিধানের কোনো রকম ট্যাম্পার উইথ করা হবে না। ট্যাম্পার উইথ মানে কোনো রকম চেঞ্জ করা, কোনো কিছু ড্যামেজ করার জন্য কোনো কিছু চেঞ্জ করা, সেটাকে বলা হয় ট্যাম্পার উইথ, ঠিক আছে। তো কোনো রকম এখানে কোনো ট্যাম্পার করা হবে না, বিনষ্ট করা হবে না, কোনো রকম চেঞ্জেস আনা হবে না এখানে, ঠিক আছে। উড নট বি টেম্পার্ড, প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, ঠিক আছে। উড নট বি টেম্পার্ড উইথ, কোনো রকম টেম্পার বা ড্যামেজ করা হবে না, চেঞ্জেস আনা হবে না। দ্য বিজেপি ক্যাম্পেইন ইজ ফোকাসড অন, তো বিজেপি যে ক্যাম্পেইনের প্রচার অভিযান, এটা ফোকাসড অন, এটা একটা জিনিসের উপর এখন ফোকাসড হয়েছে, সেটা কি? এক্সপ্লেনিং, এটা করার উপরে, কি এক্সপ্লেন করার উপরে? দ্যাট দেয়ার ইজ নো থ্রেট, বলছে কোনো রকম থ্রেট নেই, কোনো রকম শাসানি নেই, টু কাস্ট রিজার্ভেশনস ফ্রম ইট, বলছে এটার থেকে, অর্থাৎ বিজেপির থেকে কাস্ট রিজার্ভেশনের ব্যাপারে, অর্থাৎ কাস্টের, জাতিদের যে সংরক্ষণ রয়েছে, ঠিক আছে, কে কোন বিষয়ে চাকরি পাবে না পাবে, যে মানে কাস্টের একটা রিজার্ভেশন রয়েছে, আরও বিভিন্ন জিনিস রয়েছে, সেই কাস্ট রিজার্ভেশনের ব্যাপারে মানে এর থেকে কোনো ভয় নেই, অর্থাৎ বিজেপির থেকে কোনো ভয় নেই। দ্যার ইজ নো থ্রেট টু কাস্ট রিজার্ভেশন ফ্রম ইট, অর্থাৎ বিজেপির থেকে কোনো রকম শাসানি বা ভয় নেই, ঠিক আছে। অ্যান্ড ইট অ্যাকিউজেস দ্য কংগ্রেস, এবং এটা অর্থাৎ বিজেপি অ্যাকিউজ করে, দোষারোপ করে কংগ্রেসকে কী ব্যাপারে দোষারোপ করে? তাহলে কারো মানে অ্যাকিউজের পরে অফ প্রিপোজিশন ইউজ হয়, ঠিক আছে। তো অ্যাকিউজ করেছে কংগ্রেসকে কিসের ব্যাপারে সেটা বলছে, অফ প্ল্যানিং রিজার্ভেশন ফর মুসলিম, বলছে যে কংগ্রেসকে কি করেছে, অ্যাকিউজ করেছে যে এটা প্ল্যান করছে, যে কংগ্রেস প্ল্যান করছে মুসলিমদের রিজার্ভেশন দেওয়ার ব্যাপারে, ঠিক আছে। ও মানে এটাকে ডাইভার্ট করার জন্য সে মানে উল্টো কংগ্রেসকে কি করছে, কংগ্রেসকে দোষারোপ করছে প্ল্যানিং রিজার্ভেশনের ব্যাপারে, ঠিক আছে। প্ল্যানিং যে রিজার্ভেশন করছে মুসলিমদেরকে, যে কংগ্রেস তো মুসলিমদের রিজার্ভেশন দিচ্ছে। ইন দ্য হার্টল্যান্ড মানে মূল ভূখণ্ডে, এই যেগুলোর কথা পূর্বে আলোচনা হয়েছে, হোয়ার কাস্ট অ্যান্ড কমিউনাল আইডেন্টিটিস আর লকড, যেখানে কাস্ট আর জাতি এবং সাম্প্রদায়িক যে পরিচিতি সেটা কিন্তু লকড রয়েছে, সেটা তালাবদ্ধ রয়েছে না কমপ্লেক্স ইন্টারপ্লে, মানে পারস্পরিকের মধ্যে জটিল একটা ইন্টারপ্লে মানে পারস্পরিক প্রভাব, এই চাঁদের উপর যে প্রভাব সেটাকে বলা হয় ইন্টারপ্লে। তো একটা কমপ্লেক্স বা জটিল ইন্টারপ্লেটে মানে একে অপরের প্রতি প্রভাব, এটার উপরে কিন্তু তালাবদ্ধ রয়েছে, মানে এটার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ রয়েছে, বা এটার মধ্যেই এই সমস্যাগুলো ঘটছে, ঠিক আছে। কাস্ট অ্যান্ড কমিউনাল আইডেন্টিটিস, হার্টল্যান্ডে এইগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এইগুলোই ঘটছে, কাস্ট আর কমিউনাল আইডেন্টিটিস। দ্য বিজেপির সাকসেস ইজ ডিটারমাইন্ড, বলছে বিজেপির যে সফলতা সেটা নির্ধারিত হয়, ইজ ডিটারমাইন্ড, এটা প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, ইজ ডিটারমাইন্ড মানে নির্ধারিত হয় কিসের দ্বারা? বাই রিলিজিয়াস মোবিলাইজেশন, অর্থাৎ ধর্মীয় একত্রিতকরণের মাধ্যমে। তার মানে মোদি হিন্দু সম্প্রদায়কে একত্রিত করে দেয় এবং মুসলিমদের বিরুদ্ধে বলতে থাকে, যাতে হিন্দুরা একত্র হয়ে যায় সে ব্যাপারে, ঠিক আছে, হয়ে তাকে ভোট দেয়। দ্যাট ওভারহুইমস কাস্ট, যেটা কিন্তু এই মোবিলাইজেশন যেটা ওভারহুইমস করে, কারোর উপর কারো ভারী হয়ে পড়াকে ওভারহুইমস বলা হয়, বা ছেয়ে পড়া, ঠিক আছে, যেটা কাস্টের উপরে ছেয়ে পড়ে। দ্য কংগ্রেস প্রমিস অফ পলিসি, এবার কংগ্রেসের যে প্রমিস রয়েছে পলিসিজের ব্যাপারে, কি পলিসি? দ্যাট অ্যাডভান্স ইকোনমিক অ্যান্ড সোশ্যাল জাস্টিস, বলছে ইকোনমির ব্যাপারে অর্থনীতি অ্যাডভান্স হবে, হ্যাঁ, আর কি হবে? সোশ্যাল জাস্টিস, এবং সমাজে ন্যায় আসবে। এই যে আর অলসো অ্যাট দ্য সেন্টার অফ দ্য ক্যাম্পেইন, এটাও কিন্তু ক্যাম্পেইনের একটা সেন্টারে রয়েছে, মূল বিষয়বস্তুতে রয়েছে, ঠিক আছে। মূল আর কি ক্যাম্পেইনের বিষয়বস্তু, প্রচার অভিযানের মূলে কিন্তু এগুলো রয়েছে, কংগ্রেসের মূলে, ঠিক আছে। হোয়াইল দিয়ে যখন শুরু হয় তারপরে একটা কমা আসে, ঠিক আছে, মানে দুটো
কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট বলে, একজনা এইটা করছে তো অন্যজনা ওটা করছে, ঠিক আছে, এরকম যেখানে সেখানে অর্থ দেয়। যেমন দেখো, হোয়াইল দ্য কংগ্রেস হোপ, যেখানে কংগ্রেসের হোপ বা আশা কি ইজ হলো সেটা, টু গ্যালভানাইজ দ্য পুয়ার, যে এখানে গ্যালভানাইজ করা মানে কাউকে কি করা, কাউকে উৎসাহিত করা, মানে স্টিমুলেট করা, তো গরিবদেরকে উৎসাহিত করা। এখানে দেখো দা পুয়ার মানে ইউজ হয়েছে। দা পুয়ার বলতে টোটাল পুয়ার শ্রেণীকে বোঝানো হয়েছে, মানে গরিব জাতি, পুরো জাতিটাকে বোঝানো হয়েছে, ঠিক আছে, যারা গরিব সমস্ত সেই সমস্ত মানুষদেরকে গ্যালভানাইজ করা, স্টিমুলেট করা, উৎসাহিত দেওয়ার কথা বলেছে। মানে কি কংগ্রেসের পক্ষ থেকে, কংগ্রেসের এটা আশা, কংগ্রেসের আশা যেখানে হচ্ছে গরিবদেরকে গ্যালভানাইজ করা, উৎসাহিত করা, অ্যান্ড দ্য সাবালটান কাস্ট, এবং যারা নিম্নবর্গীয় যারা গ্রুপ রয়েছে, কাস্ট রয়েছে, তারা দ্য বিজেপি, যেখানে এটার লক্ষ্য এটা, সেখানে বিজেপি ইজ ট্রাইং টু ইনস্টিগেট, সেখানে বিজেপি ইনস্টিগেট করার চেষ্টা করছে, প্রোৎসাহিত করার চেষ্টা করছে, ঠিক আছে, আরও প্ররোচিত করার চেষ্টা করছে ফিয়ার অফ সোশ্যালিস্ট ডিক্টেটরশিপ, মানে হচ্ছে সমাজবাদী একটা একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্রের ভয়, ঠিক আছে। বিজেপি ট্রাই করছে কি একটা ভয় প্ররোচিত করার চেষ্টা করছে মানুষদের মধ্যে, একটা সোশ্যালিস্ট ডিক্টেটরশিপ, মানে এক সমাজবাদী একনায়কতন্ত্র, মানে একনায়কতন্ত্র মানে কি, যে বলবে, মানে ওই যা বলবে সেটাই ঠিক হবে এবং ওর নিয়মকানুনই চলবে, সেটা হচ্ছে ডিক্টেটরশিপ, একনায়কতন্ত্র। দ্যাট ইট ইজ অ্যাড্রেসিং দ্য পুয়ারেস্ট অফ দ্য কান্ট্রি, বলছে দ্যাট, এটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, তো দ্যাট সম্পর্কে বলা হচ্ছে যে দ্যাট ইট ইজ, যে এটা অ্যাড্রেস করছে, অর্থাৎ বিজেপি অ্যাড্রেস করছে কি সব থেকে গরিবদের, দেশের সব থেকে গরিবদের ব্যাপারে অ্যাড্রেস করছে, উইথ দ্য ফিয়ার অফ রিডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, মানে কিসের ভয় দেখিয়ে, রিডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, অর্থাৎ সম্পদের পুনরায় বন্টনের ভয় দেখিয়ে, যে সম্পদগুলো পুনরায় বন্টন হবে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে, এটার একটা ভয় দেখিয়ে মানে অ্যাড্রেস করছে। এই যে ব্যাপারটা, এই ড্যাট, সেই ব্যাপারটা হলো ইজ আ পার্টিকুলারলি স্ট্রাইকিং প্যারাডক্স অফ দ্য হার্টল্যান্ড, এটা হচ্ছে বিশেষ করে একটা স্ট্রাইকিং প্যারাডক্স, মানে হচ্ছে নোটাবেল কন্ট্রাডিকশন, এটা পরস্পর বিরোধী একটা ব্যাপার, অফ দ্য হার্টল্যান্ড, অর্থাৎ মূল ভূখণ্ডের, মুকুল ভূখণ্ডে বলতে মেন যে ভূমি রয়েছে মূল ভূখণ্ডের, যেটা এটা একটা নোটাবেল কন্ট্রাডিকশন, ঠিক আছে, পরস্পর বিরোধী ব্যাপার, যে পুরো মানে এদেরকে কেন পরস্পর বিরোধী বলা হচ্ছে, যে পুরোদের নিডস রয়েছে যেগুলো, সেগুলোকে সলভ করার বিষয়ে না বলে আরও বলা হচ্ছে যে তোমাদের সম্পদটা রিডিস্ট্রিবিউশন হবে, ঠিক আছে, এই বলে একটা ভয় দেখানো হচ্ছে, ঠিক আছে। তো এই ছিল আজকের বন্ধুরা মানে এডিটোরিয়ালটি। আশা করি বন্ধুরা তোমাদের এডিটোরিয়ালটি পছন্দ হয়েছে। তো এডিটোরিয়াল যদি তোমরা রোজ চাও তাহলে কমেন্টে জানিও, তাহলে আমি রোজ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর লাইকের উপর ভিত্তি করেই কিন্তু আমি এডিটোরিয়াল রোজ নিয়ে আসার চেষ্টা করব। আর কমেন্ট করতে ভুলো না, ক্লাসটা কেমন লাগলো বন্ধুদেরকে শেয়ার করো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।